যে কোনোভাবে রাষ্ট্রপতিকে অপসারণ করে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা অন্য কাউকে বসিয়ে পাশাপাশি সেনা প্রধানকেও অপসারণের একটি আলোচনায় আছে। তাহলে কি হবে যদি রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়? সেই ক্ষেত্রে সেনাবাহিনী সহযোগিতা করবে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূসকে? এই প্রশ্নটি নিয়ে আমি বিশ্লেষণ শোনার জন্য বা আপনাদেরকে জানানোর জন্য আমার সঙ্গে যুক্ত করেছি বীর মুক্তিযোদ্ধা, 21 পদকপ্রাপ্ত লেখক এবং যুক্তরাষ্ট্রের একজন কাউন্সিলম্যান ডক্টর নুরুন নবী। আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার। আপনি আমার ভূমিকাটুকু শুনলেন। সরাসরি যদি একটু আপনি বলা শুরু করেন যে সত্যি সত্যি আমাদের আছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তাকে অপসারণ করা হলে সেনাবাহিনী সহযোগিতা করবে কিনা, যদি করে কি হবে? ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমি এই বিষয়ের উপরে কথা বলার আগে আমি আবার শ্রদ্ধা জানাচ্ছি বঙ্গবন্ধুর জাতীয় শোক দিবস কিছুদিন আগে হয়ে গেল। বঙ্গবন্ধুর আত্মার প্রতি তার শান্তি কামনা করছি এবং তার সাথে যারা শহীদ হয়েছেন তার পরিবারের সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আসলে আমরা একটা কথা জানি যে একটা মিথ্যা কথা ঢাকতে হলে 10টা মিথ্যা কথা বলতে হয়, ঠিক তেমনি একটা ভুল বা একটা অন্যায়কে জাস্টিফাই করতে গেলে আরো 10টা অন্যায় করতে হয়। তো এই ইউনূস সরকার ঠিক তাই করছে। আমরা সবাই জানি যে প্রতারণার মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে এই সরকার ক্ষমতায় আসে। আসার পরে যে কাজগুলা করছে সেগুলো যদি আমরা ওয়ান বাই ওয়ান অ্যানালাইসিস করি আমরা কি দেখতে পাই যে প্রতিটি পদক্ষেপেই তারা ভুল করছে। ধরুন এসেই তারা ক্ষমতা দখল করলো সুপ্রিম কোর্টের একটা রেফারেন্সে, সেটা জানা গেল এখন যে সেটা ছিল মিথ্যা, ফলস। সুপ্রিম কোর্টের জাজ এবং অন্যান্য জাজরা ক্যান্টনমেন্টে বন্দী ছিল, অর্থাৎ তখন যে রেফারেন্সটা তৈরি করা হয়েছিল, যে সিগনেচার ছিল, সেটা ভুয়া, মিথ্যা। তো এখান থেকে শুরু হলো। তারপরে তারা কি করলো যে সেই রাষ্ট্রপতিকে দিয়ে পার্লামেন্ট বা ইউনূস ক্ষমতা নেওয়ার পরে রাষ্ট্রপতিকে দিয়ে পার্লামেন্ট বিলুপ্ত করা হলো, স্পিকার রিজাইন দিল। তো তখন শাসনতান্ত্রিক ভাবে যতটুকু তাদের যোগ্য মানে কি বলে সাপোর্ট দেখানো দরকার সেটা ছিল রাষ্ট্রপতির আন্ডারে শপথ নেওয়া। তারপরে কিছুদিন পরে তারা বুঝতে পারলো যে তারা সম্পূর্ণ যে আদর্শ নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে তারা ক্ষমতা দখল করেছিল সেগুলো বাস্তবায়িত করতে হলে এই রাষ্ট্রপতি হলো বাধা হয়ে দাঁড়াচ্ছে। তারা প্রথম ছাত্রদেরকে দিয়ে সেই রাষ্ট্রপতিকে প্রেসার দেওয়া হলো পদত্যাগ করার জন্য। সেনাবাহিনী সাপোর্ট করলো যে না এটা করা যাবে না, রাষ্ট্রপতিকে সাপোর্ট করলো। বিএনপি তখন তারা বললো যে না, সেনাবাহিনীকে সাপোর্ট, রাষ্ট্রপতিকে অপসারণ করা যাবে না। মানে তখন তাদেরকে বোঝানো হলো, ঘটনা ঘটার পরে, ভুল করার পরে তারা বুঝতে পারলো যে তারা এখন যদি রাষ্ট্রপতিকে সরায় তাহলে তাদের যে মূল ভিত্তি এই ক্ষমতায় থাকা, যেটা তারা প্রচার করছে, সেটা থাকবে না। এটার অ্যানালজিটা এইভাবে দেওয়া যায়, আপনি গাছের ডালে বসে যদি সেই ডালটাকে কাটেন, তো সেই অবস্থায় তারা পিছিয়ে আসলো। কিন্তু ছাত্ররা সেই তখন এনসিপি হয় না, কিন্তু ওই সমন্বয়কটা মাঝে মাঝে প্রেসার দিত সরকারকে রাষ্ট্রপতিকে সহায়তা হবে, বিএনপি প্রকাশ্যে বিরোধিতা করার ফলে সেটা হয় না। কিন্তু আপনার যে প্রশ্নটা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জন্য যে সেনাবাহিনীর ভূমিকাটা কি হবে। সেই সময় সেনাবাহিনী রাষ্ট্রপতিকে সমর্থন করলো, কিন্তু তারপরে সেনাবাহিনী, বিশেষ করে সেনা প্রধান, অন্যেরা কি ভাবে সেটা তো আমরা জানি না, কিন্তু সেনা প্রধানের কর্তা জেনারেল ওয়াকারের কথা, তার অ্যাক্টিভিটি আমরা বুঝতে পারি। আর সে ফ্লিপ ফ্লপ করছে। এক সময় হুঙ্কার দিল যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনীর দৃঢ় প্রতিজ্ঞ, বর্ডার যে করিডোর দেওয়া হচ্ছে এটা তারা জানে না, এটা সমর্থন করে না। কিন্তু হঠাৎ করে বেশ কয়েক মাস যাবৎ এই ব্যাপারে তারা কোনো কথা বলে না। সেনাপ্রধান হুঙ্কার দিল রয়টারের সাথে ইন্টারভিউয়ে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হবে,
নির্বাচিত সরকার জানুয়ারির 1 তারিখে ক্ষমতা গ্রহণ করবে। এখন দেখি দহরম মহরম ইউনূসের সাথে তাদের, এবং এই ব্যাপারে যখন ইউনূস সরকার ফেব্রুয়ারিতে ডেট দিল, কি বলে তারেক রহমানের সাথে লন্ডনে আতাত করে মেমোরেন্ডাম সাইন করে, তারপরে থেকে সেনাবাহিনীর আর কোনো কথা শুনি না। গত কয়েকদিন আগে যে দরবার হলে মিটিং করে সেনাপ্রধান বলল যে আমরা ইলেকশন কন্ডাক্ট করার জন্য প্রস্তুত আছি, সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করবে। কিসের ইলেকশন? এটা কি ইনক্লুসিভ ইলেকশন? আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে? আর এই সরকার ফেব্রুয়ারিতে ইলেকশন দিতে যাচ্ছে, সেনাপ্রধান বলেছিল ডিসেম্বরে। এই ব্যাপারটায় সেনাবাহিনীর এখন পজিশনটা কি সেটা আমরা জানি না। তো কাজেই এই যে অফ অন হুঙ্কার দিচ্ছে, আবার বিড়ালের মতো চুপসে যাচ্ছে এই সেনাপ্রধান, সেনাবাহিনী, এটাও একটা কনফিউজিং ব্যাপার। তো সেই জন্য সেনাবাহিনীকে স্পষ্ট করতে হবে তারা ইনক্লুসিভ ইলেকশন করতে চায় কিনা, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চায় কিনা। এই সরকারের আন্ডারে, ইউনূসের আন্ডারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না। কারণ এই ইউনূস ইন্টারভিউয়ে বলেছে যে ছাত্ররা কোনো রাজনৈতিক দল করতে চায় নাই, সে তাদেরকে প্রেসার দিয়ে দল করিয়েছে, এবং এটাকে সবাই বলে কিংস পার্টি। সরকারি টাকায় কোটি কোটি টাকা খরচ করে সম্মেলন করে সরকার গঠন করলো। তারপরে যখন ইউনূস দেখতে পেল যে এই কি বলে এনসিপি, যে ছাত্রদের যে রাজনৈতিক দলের নাম, ন্যাশনাল সিটিজেন পার্টি, তাদের নেতৃবৃন্দের যে পাহাড় সম দুর্নীতি, এদের অনেকেরই, আমি যে কথাটা সবসময় বলি, আপনার শোতেও বলেছি, যে এদের অনেকেরই জুতা কেনার পয়সা ছিল না, স্যান্ডেল পরতো, এদের খাওয়ার পয়সা ছিল না, টিউশনি করতো। তারা এই সমন্বয় হয়ে ইউনূস সরকারের উপদেষ্টা হয়ে কোটি 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 টাকা তারা কামিয়েছে দুর্নীতির মাধ্যমে। এবং শুধু তারাই না, তাদের যে সহকারী একজন উপদেষ্টার যে পিএ, সেও কয়েকশো কোটি টাকার মালিক। তো এই যে দুর্নীতি আর চাঁদাবাজি, তাদের একজন সমন্বয়কারী আওয়ামী লীগের এক এমপির বাসায় গুলশানে চাঁদা নিতে গিয়ে ধরা পড়েছে। তাকে এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে সে আমার কাছে বিচার না করে, অ্যারেস্ট না করে, বলছে তার সাথে আমার কথা হয়েছে, সে বলছে সে আর করবে না। এটা কি আইনের শাসন হলো? এই ইউনূস সেনাপ্রধান কয়েকদিন আগে দরবার মিটিং এ বলেছে যে এই সমস্ত সমন্বয়কারী উপদেষ্টা যারা ইয়াং, যারা যে সমস্ত কথাবার্তা বলে সেনাবাহিনীর বিরুদ্ধে, সেনাপতির বিরুদ্ধে, তারা হলো ইয়াং, তাদেরকে ক্ষমা সুন্দর দেখতে হবে, বড় হলে তারা তাদের কাজের জন্য লজ্জিত হবে। এটা সেনা প্রধানের কথা হলো? যে সমস্ত এই সমস্ত সন্ত্রাসীরা এবং টোকাইরা যেখানে সেনা প্রধানকে চ্যালেঞ্জ করতেছে, সেনা ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, একজন সমন্বয় এনসিপি নেতা বলছে সেনাবাহিনীর মস্তিষ্কে কোনো ঘিলু নেই, এগুলো অপমানজনক কথা। সেনাবাহিনী রাষ্ট্রের বা দেশের একটা সম্মানীয় আস্থাজনক একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানকে দায়িত্বশীল লোক, এরা রাস্তার লোক না, এরা কেউ সরকারের উপদেষ্টা, ইকুইভ্যালেন্ট টু মিনিস্টার। এরা যারা এই অঘটন ঘটিয়েছিল সেই রাজনৈতিক দলে তারা হলো লিডার। তারা যখন বলে সেনাবাহিনী গুড়িয়ে ফেলবে, ধ্বংস করে ফেলবে বঙ্গভবনের মতো, আর বলবে যে সেনাবাহিনী অফিসারদের মাথায় কোনো ঘিলু নাই, এটা তো সেনাবাহিনী যদি সহ্য করে, প্রতিবাদ না করে, এবং যদি বলে যে এদেরকে ক্ষমা সুন্দর চোখে দেখতে হবে, এর বিরুদ্ধে কোনো প্রতিকার নেওয়া যাবে না, এই সেনা প্রধানের এই কথা তাদের দায়িত্বহীনতা বা তাদের এই সেনাবাহিনী বিরোধী, দেশের বিরোধী, রাষ্ট্র বিরোধী কে উৎসাহ দিচ্ছে। তো কাজেই আপনার প্রশ্নের জবাব দেওয়া খুব কঠিন যে এই সেনা প্রধান, এই সেনাবাহিনী কি করবে। তারা রাষ্ট্রপতিকে অপসারণে প্রথম দিকে রক্ষা করলো, তারপরে ইউনূসের বিরুদ্ধে শক্ত শক্ত কথা বললো, এখন আবার মনে হচ্ছে ইউনূসের তারা তোল বিভাগ হয়েছে। এই সরকারের কথায়
গোপালগঞ্জে কয়েক সপ্তাহ আগে বা গত মাসে যে গণহত্যা তারা করলো, আমরা ভিডিওতে দেখেছি একজন সেনা সদস্য বুট দিয়ে একজন আহত যুবককে পিষে মারছে, তার বুকে লাথি দিচ্ছে, গলায় লাথি দিচ্ছে। এটা কি একটা স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যের এটা কর্ম কাণ্ড? এটা একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। সেটা হচ্ছে আপনার কথা অনুযায়ী যে যদি সেনা প্রধানের সঙ্গে ডক্টর ইউনূসের যে দূরত্ব ছিল সেটুকু যদি ঘুচে থাকে এবং সেই দূরত্ব যদি এখন কমে যায়, না থাকে, তবে তো মনে করা যেতেই পারে ডক্টর ইউনূস এবং ওয়াকারুজ্জামান অর্থাৎ সেনা প্রধান এবং প্রধান উপদেষ্টা তারা এক হয়ে গেলে যে কোনো মুহূর্তে রাষ্ট্রপতিকে তারা অপসারণ করতেই পারে, কারণ ডক্টর ইউনূস চাচ্ছিলেন তাকে যেন তেন ভাবে সরিয়ে দিতে। তো সেই ক্ষেত্রে কি তাইলে খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা দেখতে পাবো রাষ্ট্রপতির অপসারণ ঘটে যাচ্ছে? এই আমি বুঝতে পারছি, এই আশঙ্কা কিন্তু রয়ে গেছে, কিন্তু যে কারণে গত এক বছরে রাষ্ট্রপতিকে সরানো হয় না সেটা হলো ওই যে রাষ্ট্রপতি হলো তাদের এই সরকারের যতটুকু কি বলে ন্যায্যতা বা যতটুকু সাপোর্ট আছে সরকার দেশ শাসন করার, সেটাও আর থাকবে না। সেটার যে রিপারকেশন কি হবে, অন্য দল কি মনে করবে, বিদেশিরা কি মনে করবে, এই আশঙ্কার জন্যই কিন্তু এক বছরে সরকার সিদ্ধান্ত নেয় না। কিন্তু মানুষ যখন ডিসপারেট হয়ে যায় তখন কিন্তু কাণ্ড জ্ঞানহীন কাজ তারা করে। ইউনূস সরকারের অবস্থাটা কি? অবস্থাটা হলো তাদের পায়ের নিচে মাটি নেই। তাদের যে নিয়োগদাতা, ইউনূস নিজেই বলেছে যে ছাত্ররা, সেই ছাত্রের যে দল, সেই দলের সমর্থন শূন্যে নেমে এসেছে এবং তাদের বিদেশি যে সমস্ত সরকারের বা শক্তির মাধ্যমে ইউনূস ক্ষমতায় এসেছিল, সাপোর্ট পেয়েছিল, সেই আমেরিকা, সেই ওয়েস্টার্ন কান্ট্রিজ, তারা বাংলাদেশে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, মানুষ হত্যা করা হচ্ছে, আইনের শাসন নেই, দুর্নীতি বেড়েছে, এগুলো দেখে আর আমরা বিদেশে থেকেও আমরাও প্রচার করছি যে ইউনূস ওয়েস্টরা যেটা ভেবেছিল যে সে শান্তির দূত, সে শান্তির দূত না, সে অশান্তির দূত, সে একজন দুর্নীতিবাজ, সে শাসন গণতন্ত্রে বিশ্বাস করে না, সে মৌলবাদী সন্ত্রাসীদেরকে সাপোর্ট করতেছে, ক্ষমতায় বসেই যারা 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 শাস্তিপ্রাপ্ত ধর্মীয় সন্ত্রাসী তাদেরকে ছেড়ে দিয়েছে। এতে ভারত অসন্তুষ্ট, ওয়েস্টার্ন অসন্তুষ্ট। তো এই সমস্ত কারণে ইউনূসের অবস্থা এখন ডেসপারেট। সেই অবস্থায় সে যে কোনো কাজ করতে পারে এবং সেনা প্রধানের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আমরা দেখতে পাচ্ছি যে একটা বৈধ সরকারকে সে রক্ষা করলো না, অথচ অবৈধ সরকারকে সে রক্ষা করে যাচ্ছে। সে গোপালগঞ্জে যে গণহত্যা করলো সেটা নিয়েও তার যে কোন পক্ষের লোক সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। তারপর আরেকটা জিনিস আমরা অনেকেই ভুলে যাচ্ছি, সে যেদিন 5ই আগস্ট যখন শেখ হাসিনা কে ভারতে পাঠানো হলো, সেই দিন সে প্রেস কনফারেন্সে বলেছে যে জামাতে ইসলামের আমিরকে সে ডেকেছে সরকার, পরবর্তী সরকার গঠন কি হবে সেটা করে আলোচনা করার জন্য। জামাত তখন একটা নিষিদ্ধ দল এবং এছাড়াও আইনগত যে পজিশনে থাক না কেন মুক্তযুদ্ধ বিরোধী একটি দল, তারা যুদ্ধাপরাধ করেছে, তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে যুদ্ধাপরাধের তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তো ইউনূস কে কেন সেনা প্রধান সেই দিন ডাকলো ক্যান্টনমেন্টে, কিভাবে পরবর্তী সরকার গঠন করা হবে এটা আলোচনা করা, জামাতের আমিরের কথা বলছি আমি। তো কাজে এখানে তো প্রশ্ন উঠে যে ইউনূসের সাথে জামাতের কি সম্পর্ক, আর এই সরকার ইউনূস হলো, আর আমি ভুল বলছি যে ওয়াকারের সাথে জামাতের কি সম্পর্ক, সেই প্রশ্ন কিন্তু ওঠে এই ঘটনা থেকে। তাছাড়া জামাত শিবির হলো এই সরকারের সমর্থক। তো কাজেই ইউনূস যে সাথে জামাতের সমর্থক, তো সেই জামাত যদি চায় রাষ্ট্রপতিকে এই ফেব্রুয়ারি ইলেকশন তারা বিরোধিতা করতেছে, রাষ্ট্রপতি যে অপসারণ চায়। ইউনূস যখন প্রথম ক্ষমতায় আসে প্রথম দিকে তার একটা স্ট্রেংথ ছিল
যে এই রাষ্ট্রপতিকে অপসারণের ছাত্রদের দাবিকে বিরোধিতা করা, কিন্তু এখন তো সে দুর্বল, একটা একটা ডুবন্ত মানুষ খড়কুট করে বেঁচে থাকতে চায়, এবং এবং সেনা প্রধানের বিরুদ্ধেও এখন জাতি খেপে গেছে। অনেক প্রশ্ন উঠছে তার দেশপ্রেম নিয়ে, তার সততা নিয়ে, এবং তার কমিটমেন্ট টু দি কনস্টিটিউশন, সার্বভৌমত্ব। তো এই সমস্ত কারণে এই দুই ব্যক্তি এখন তারা দুর্বল। তো দুর্বল মানুষ ভুল সিদ্ধান্ত নেওয়ার খুবই সম্ভাবনা থাকে। তো কাজেই তারা যদি আরেকটা মারাত্মক ভুল করবে, ইউনুস এবং ওয়াকার এই দুইজন মিলে যদি রাষ্ট্রপতিকে ইউনুসের দাবির ফলে অপসারণ করে, তারা আরো একটা মারাত্মক ভুল করবে। সেই ভুলের মাসুল তাদেরকে দিতে হবে দেশদ্রোহিতার দায়ে, কারণ তাদের পায়ের নিচে মাটি নেই, এটা প্রমাণিত। জি, আমরা দেখেছি যে যতবার রাষ্ট্রপতিকে অপসারণের কথা বলা হয়েছে ততবার বিএনপি তারা কিন্তু আবার এই জায়গাটিতে খুবই স্ট্রিক্ট ছিল এবং তারা এটি আপত্তি করেছে, সোজা কথায় বাধা দিয়েছে। এখনো যেহেতু জামাতের সঙ্গে একটা দূরত্ব আছে এবং ডক্টর ইউনূসের সঙ্গেও আবার এই জুলাই সনদ নিয়ে স্বাক্ষর করা না করা নিয়েও একটা বিরোধ কিন্তু চলছে। সেই ক্ষেত্রে আমরা যদি ধরে নেই তর্কের খাতিরে যে সেনাপ্রধান এবং ডক্টর ইউনূসের মধ্যে মিলমিশ হয়ে যায় এবং তারা মিলে যদি রাষ্ট্রপতিকে অপসারণ করার চেষ্টা করে, সেক্ষেত্রে বিএনপি কি এটা মানবে বা মানার কথা? বিএনপি বিএনপিকে আমি যতটুকু জেনেছি, বিএনপি নেতৃবৃন্দকে আমি ব্যক্তিগতভাবে জানি, চিনি। এরা জামাতের চাইতে কোনো অংশেই ভালো না। এই যদিও বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা, কিন্তু সে ক্ষমতায় এসে কি করেছে? অনেক প্রমাণ রয়েছে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যা ষড়যন্ত্রের সাথে জড়িত। সেই ক্ষমতায় এসে সেই শাহজিউর রহমান, মশিউর রহমানের মতো মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদেরকে ক্ষমতায় বসিয়েছে। তারপরে তার যে পার্টি যখন, তার ওয়াইফ যখন ক্ষমতায় আসলো, খালেদা জিয়া এসে কি করলো? বিএনপির সাথে কি বলে জামাতের সাথে আতাত করে ক্ষমতায় গিয়ে 21শে আগস্টের ঘটনা, যার 2 দিন আগের যে গ্রেনেড হত্যার সাথে জড়িত, এবং তারেক জিয়া কনভিক্টেড একজন আসামি, তাকে বিচারে তার দোষ প্রমাণ পাওয়া গেছে, তার শাস্তি হয়েছে। তারপরে ওই বিএনপি জামাতের সময়ই বাংলা ভাইয়ের সৃষ্টি হয়েছিল, একজন মৌলবাদী সন্ত্রাসী। এই বিএনপি খালেদা জিয়া জামাতের সময় সৃষ্টি 162টা জেলায় অগাস্ট মাসে বোমা ফাটানো হয়েছিল। তো এই সমস্ত কারণে বিএনপির রেপুটেশন মুক্তিযুদ্ধের পক্ষে বা একটা গণতান্ত্রিক দল হিসাবেও ধরে নেওয়া যায় না। আর তখন তারা কেন ক্ষমতায় জামাতের সাথে আঘাত করেছিল? ক্ষমতা দেওয়ার জন্য, কারণ আওয়ামী লীগের সাথে তারা এককভাবে ইলেকশন করলে পারত না। তো এখন বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, জামাত ক্ষমতায় যেতে পারবে না ইলেকশনের মাধ্যমে। তাদের সাপোর্ট আগে ছিল 5-6 থেকে 10-12, এখন হয়তো ম্যাক্সিমাম 20-25 হতে পারে। তো বিএনপিও যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, মানে আমেরিকার প্রেসারে বা ওয়েস্টার্ন প্রেসারে, তো এই আওয়ামী লীগ বিরোধী যত সংগঠনগুলো আছে, যত দলগুলো আছে, এরা সবাই মিলে যদি চেষ্টা করে, তবুও আওয়ামী লীগকে হারাতে পারবে কিনা এদের মনে সন্দেহ রয়েছে। তাছাড়া আমেরিকার এই কয়েকদিন আগে কি বলে কনফিডেন্সিয়াল রিপোর্টে বের হয়েছিল, যখন আমেরিকার অ্যাম্বাসেডর 10-12 বছর আগে রিপোর্ট দিয়েছিল যে তারেক জিয়া আমেরিকার স্বার্থের বিরোধী। তো ইউনূস কেন তারেক জিয়ার সাথে আঘাত করেছে? কারণ ছাত্রদের উপরে ভরসা করে সে ক্ষমতায় থাকতে পারবে না। তো এখন বিএনপি প্রথম দিকে কেন বিরোধিতা করেছিল এই সরকারের? কারণ তখন এই তারেক জিয়ার সাথে তাদের এই আন্ডারস্ট্যান্ডিং হয় না। তখন তারা ভেবেছিল যে এই ছাত্ররাই ক্ষমতায় থাকবে অথবা জামাত থাকবে, এই জন্য সরকারের বিরোধিতা করেছে। এখন মূলা দেখানো হচ্ছে বিএনপিকে তারেক জিয়ার সাথে MOU সাইন করে যে তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে, ইউনূস কি বলে রাষ্ট্রপতি হবে। তো এই আশায় ইউনূস এবং বিএনপি তারা একসাথে কথা বলছে, ক্ষমতায় যাওয়ার থাকার জন্য চেষ্টা করছে।
তো জামাত এটা সহ্য করতে পারে না, কারণ এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ছাত্ররাও এটা, তার ছাত্ররা ভেবেছিল তারাই হবে ইউনূসের অভিভাবক, তারাই হবে তার গার্জিয়ান, তাদের কথায় ইউনূস উঠবে বসবে। ইউনূস বুঝতে পারছে এদের কথায় শুনলে সে ক্ষমতায় থাকতে পারবে না, তো কাজেই এখন ইউনূস বিএনপির পক্ষ নিচ্ছে। এটাতে ন্যাচারাল স্বার্থের আঘাত লেগেছে। বিএনপি, জামাত এবং ছাত্রদের দল তারা এখন এই সরকারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে। কিন্তু আমার ধারণা, আই উইল নট বি সারপ্রাইজড, এরা সবাই যদি এক হয়ে যায়, যখন তারা দেখতে পাবে যে বিদেশি ওয়েস্টার্ন কান্ট্রির সমর্থন তাদের নাই, তারা ফোর্স করতেছে ইলেকশন করার জন্য এবং আওয়ামী লীগকে ইনক্লুড করার জন্য, এবং ইন্ডিয়াও তাই চাইবে, চায়নাও তাই চাইবে, যদি এই সিনারিওটা সৃষ্টি হয়, তখন কি করবে? তখন এই ইউনূস সরকার, বিএনপি, জামাত, ছাত্রদের সবাই তারা এক হয়ে যাবে। এক হয়ে যাওয়ার জন্য তারা পায়তারা করছে এবং এই সমস্ত কথাবার্তা বলছে, এবং এটাতে তাদের রক্ষা হবে কিনা সেই জন্য তাদের যে শেষ ভয়টা, যে তারা যদি রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে, এখন বিএনপি রাষ্ট্রপতির অপসারণের বিরোধিতা করবে কিনা আমার সন্দেহ আছে। কারণ তখন যে ইকুয়েশন ছিল, তাদের ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ ছিল তারা দেখতে পায় না। এখন তারা এই ইউনূসের মূল দেখে তারা লোভী হচ্ছে, যে তারা হয়তো ইউনূসের সাথে কোয়ালিশন করে, দরকার হলে ছাত্রদের সাথে, জামাতের সাথে কোয়ালিশন করে তারা ক্ষমতায় হবে, ক্ষমতায় যাবে, তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে। এই আশায় তারা যদি রাষ্ট্রপতিকে অপসারণ করে, তারা আরেকটা মারাত্মক ভুল করবে। দেশে গৃহযুদ্ধের হতে পারে। ইন্ডিয়া কখনো চাইবে না বাংলাদেশে একটা মৌলবাদী সরকার, জামাত, শিবির এবং হিজবুতুল তাহেরি ভাই সন্ত্রাসীদের নেতৃত্বে। কাজেই বাংলাদেশের অবস্থা আরো জটিল হবে, এবং তখন বিদেশিদের ইন্টারফেয়ারের আরো সুযোগ থাকবে। যেমন চায়নার রোলটাই দেখেন, এই চায়না মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ হইয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এবং তারা এত কট্টর বাংলাদেশ বিরোধী ছিল, কট্টর পাকিস্তানি পন্থী ছিল। পাকিস্তানের অনুরোধে তারা স্বাধীনতার 3 বছরেও আমাদেরকে, স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই। তারা স্বীকৃতি কবে দিয়েছে? 1975-এ বঙ্গবন্ধুকে হত্যার পর। তো কাজেই সিচুয়েশনটা ভেরি কমপ্লেক্স, অনেক কিছুর উপরে অনেক কিছু নির্ভর করবে। তো রাষ্ট্রপতিকে যদি সরায়, যে কারণে হোক, আমি যে সিনারিও আলোচনা করলাম, তাতে এই সরকার তারা আরো বিপদে পড়বে, এবং সেটা আওয়ামী লীগের জন্যই ভালো হবে, ভারতের জন্য ভালো হবে। এই সরকার, তাদের যে দুর্নীতি, এটা জনগণ বুঝে গেছে। আপনি যে কোনো লোককে আজকে যদি ইন্টারভিউ নেন, রাস্তার লোকদের, রিক্সা চালক, শ্রমিক, কৃষক, হাউসওয়াইফ, সবাই বলে আমরা আগেই ভালো ছিলাম। এই সরকারের এসে আমাদের এখন অবস্থা খারাপ হয়েছে, এবং অনেকেই ফোরকাস্ট করতেছে এই সরকার যদি আরো কয়েক মাস ক্ষমতায় থাকে, তাহলে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেবে, না খেয়ে মানুষ মরবে। আর যখনই অভাব অনটন থাকবে, তখন তো লুটতারাজ আরো বাড়বে। তো কাজেই সে সিনারিও আমি দেখতে পাচ্ছি। এই সরকারের যদি পতন না হয়, এখন শেখ হাসিনার একটা ইন্টারভিউ, একটা বক্তৃতা শুনলাম, তিনি সাজেস্ট করেছেন যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে, বা জাতীয় সরকার প্রতিষ্ঠা করে, তার আন্ডারে রাষ্ট্রপতির তত্ত্বাবধানে সবাইকে মিলে যেটি যদি নির্বাচন হয়, এবং যে দল জিতবে সেই দলই পরবর্তী সরকার গঠন করবে। এটা আমার মনে হয় একটা নায়কজনিত একটা প্রস্তাব। কারণ ইউনূস সরকারের আন্ডারে নিরপেক্ষ নির্বাচন হবে না। তারা তো আওয়ামী লীগ। এই জায়গাটিতে একটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনাকে করতে চাই, যেহেতু আপনি সবকিছু পর্যবেক্ষণ করছেন। এমনও কিছু আওয়াজ আছে যে শেষ পর্যন্ত হয়তো নির্বাচন হবে না, এবং ডক্টর ইউনূস রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে যে কোনো প্রক্রিয়ায় সরিয়ে তিনি রাষ্ট্রপতি পদে বসবেন, এবং পরবর্তীতে ধীরে সুস্থে হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী একটি ইনক্লুসিভ নির্বাচনের দিকে যেতে পারেন, সেটি সময় সাপেক্ষ। তো ডক্টর ইউনূস যদি প্রধান উপদেষ্টা না থাকে,
তাকে 111-এর মতো একটা কোনো প্রক্রিয়ায় তাকে রাষ্ট্রপতি পদে যদি বসানো হয়, তখন কি হবে? তখন কি আসলে নির্বাচন আর হবে? তো নির্বাচন হবে না, কারণ ইউনূস তো ক্ষমতায় এসেছে নির্বাচন না করার জন্য, আজীবন ক্ষমতা থাকার জন্য। তা আপনি যে সিনারিও বললেন এটা এখন আলোচনা হচ্ছে, কিন্তু এটা বাংলাদেশের জন্য আরো ক্ষতিকর অবস্থার সৃষ্টি হবে, আরো মারাত্মক অবস্থার সৃষ্টি হবে। আমি যে সিনারিওটা বললাম যে ইউনূসের যে সমর্থন, ছাত্রদের সমর্থন কমে যাচ্ছে, ইউনূসের সমর্থন কমে যাচ্ছে, এই দুর্নীতি, তারপরে এই মবক্রেসি, মানুষ এইভাবে কে হত্যা করে, এই সমস্ত কারণে, অর্থনৈতিক অবস্থা কারণে, এবং সর্বোপরি তার যে ওয়েস্টার্ন যে কান্ট্রিজ গুলো তাকে যে সমর্থন করেছিল ক্ষমতায় বসানোর জন্য, অ্যাকচুয়ালি ষড়যন্ত্রটা তো তারাই করেছিল, সেই আমেরিকা, ইউনাইটেড নেশনস, ওয়েস্টার্ন কান্ট্রিজ, পাকিস্তান, টার্কি এবং কাতার, এরা সবাই ইউনূসের পক্ষ থেকে সাপোর্ট উইথড্র করেছে। কারণ ইউনূসকে দেখেছে গত 1 বছরে তাকে যেভাবে ভাবা হয়েছিল, সে সেই লোক না, সে একজন স্বার্থপর, গণতন্ত্র বিরোধী, হিউম্যান রাইটস বিরোধী, দুর্নীতিবাজ একজন লোক। তাকে দিয়ে বাংলাদেশে, মানে হিজ নেম ইজ না কাইন্ড অফ টক্সিক। বাংলাদেশের রিক্সাওয়ালা থেকে শুরু করে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষও বুঝতে পারে এই লোকটা বাংলাদেশ বিরোধী, এগুলো জনগণের পক্ষের সে লোক না। সে ক্ষমতায় এসেছে নিজের যে মানে কি বলবো, প্রতিশোধ নেওয়ার জন্য এবং নিজের আর্থিক উন্নয়নের জন্য। আমরা রাস্তার লোকরাই আজকে বলতেছে যে সে ক্ষমতায় এসে একমাত্র সে নিজকেই, তার অর্থনৈতিক ভাবে নিজকে তার ভাগ্যবান করেছে। সে 600 কোটি টাকার কর ফাঁকি ছিল, কর ফাঁকির মামলা ছিল, সেটাকে মাফ করে নিয়েছে। তার কোম্পানি নেক্সট 5 ইয়ার্সে কোনো কর দিতে হবে না। সে লাইসেন্স নিয়েছে 4-5টা। তো এগুলো তো সে নিজেই বেনিফিটেড হয়েছে, অথচ কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা তারা না খেয়ে মরতেছে। যতগুলো ইন্টারভিউ আমি শুনেছি, রিক্সাওয়ালা বলতো, এই রিক্সা চালকরা বলতো যে আমরা শেখ হাসিনার সময় 1,500 থেকে 2,000 টাকা প্রতিদিন আমরা আয় করতাম, এখন 500 টাকা আমাদের আয়। এটি দিয়ে আমাদের সংসার কিভাবে চলবে? একজন বলল যে আমার পরিবার কয়েক সপ্তাহ যাবত শুধু লবণ দিয়ে ভাত খাচ্ছে, বা ছেলেমেয়েরা আর খেতে চাচ্ছে না। দুর্নীতি, দুর্ভিক্ষের আভাস আমরা লক্ষ্য করতেছি। তো এই সমস্ত কারণে ইউনূস যে পজিশনে থাকুক না কেন, এই ষড়যন্ত্র করে রাষ্ট্রপতিকে সরিয়ে যদি তাকে রাষ্ট্রপতি করা হয়, সে যখনই সে প্রধান উপদেষ্টাই থাকুক, রাষ্ট্রপতি থাকুক, সে একজন দেশ বিরোধী, এটা সাধারণ মানুষ বুঝে গেছে। সে দেশপ্রেমিক লোক নয়, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে সে কিছুই করে নাই, কিছু করবেও না। তো কাজেই তাকে ক্ষমতায় রেখে যে পরিস্থিতি রাখা হোক না কেন, দেশ ধ্বংসের দিকে যাবে, দেশের মানুষের বহুত কষ্ট হবে। ভবিষ্যতে কি হবে প্রেডিক্ট করাও মুশকিল, এই জন্য যে এত আন্তর্জাতিক শক্তি বাংলাদেশের ব্যাপারে ইনভলভ এখন। ইন্ডিয়া, চায়না, রাশিয়া, মিডল ইস্টার্ন কান্ট্রিজ, আমেরিকা, ওয়েস্টার্ন কান্ট্রিজ, সমস্ত রাষ্ট্র, মানে বাইরের শক্তি, তারা বাংলাদেশের ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে গেছে। প্রথমত হলো জিওপলিটিক্যাল কারণে আমাদের যে সিচুয়েশন, আর সেকেন্ড হলো ইউনূসের অপশক্তির কারণে। যেমন বাংলাদেশে একটা স্ট্যাবিলিটি ছিল, বিদেশিরা বাংলাদেশের সাথে কিভাবে ডিল করবে তার একটা অভিজ্ঞতা তাদের ছিল, যে এই করলে এইটা হতে পারে। কিন্তু গত 1 বছরে বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে সরিয়ে ইউনূসের সরকার এসে ছাত্রদের আধিপত্য, মৌলবাদীদের আধিপত্য এমন অবস্থা সৃষ্টি করেছে যে নেক্সট আওয়ারে বাংলাদেশে কি হবে সেটা প্রেডিক্ট করা মুশকিল। তো বিদেশি ইনভেস্টমেন্ট কিভাবে আসবে? বিদেশিরা বলতেছে, ইন্ডিয়া তো স্পষ্টই বলতেছে যে আমরা নির্বাচিত সরকারের সাথে ডিল করব, আমরা অনির্বাচিত সরকারের সাথে ডিল করব না। সিমিলারলি সেই যারা ইনভেস্টর, মানে যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চাচ্ছে, যাদেরকে আহ্বান করা হচ্ছে, তারা তো এত বোকা না, তারা মিলিয়ন্স অফ ডলার ইনভেস্ট করবে কি দেখতে বলে? ইউনূস একজন আশিকুর রহমান নামে এক ভালো ইংরেজি বলে, লন্ডনে থাকে, জাস্ট এই জন্য তাকে হায়ার করলো।
যে ইনভেস্টমেন্ট আনার জন্য। সে একটা আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট সেমিনারের আয়োজন করলো, যেদিন ওইটা হবে তার আগের দিন বিদেশি কোম্পানি লুটপাট হয়ে গেল, বাটা কোম্পানি এন্ড আদার্স। তো যারা ওইখানে এসেছিল তারা দেখলো যে বাংলাদেশে কি হচ্ছে ফরেন ইনভেস্টমেন্টে, তো তারা কি ওখানে আরো কোনো ইনভেস্ট করবে? তো কাজেই ইউনুসের আন্ডারে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। শুধু বিদেশি ইনভেস্টমেন্ট না, অর্থনৈতিক অবস্থাও না, সার্বভৌমত্ব নিয়ে অন্ধকার। কারণ বাংলাদেশ সৃষ্টি হয়েছিল ডেমোক্রেসির জন্য, হিউম্যান রাইটসের জন্য এবং অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। ইউনুস এসে এই যে মৌলবাদীদের যে ছেড়ে দিয়েছে, তাদেরকে যে প্রমোট করতেছে, নিউ ইয়র্ক টাইমসে হেডলাইন হয়েছিল যে ইউনুস সন্ত্রাসী মৌলবাদীদেরকে স্পন্সর করছে। তো একটা ডেমোক্রেটিক কান্ট্রি যেখানে অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার ছিল এবং সেটা হচ্ছিল, সেইখানে সন্ত্রাসের রাজত্ব একসাথে যায় না, ডেমোক্রেসি অ্যান্ড ভায়োলেন্স একসাথে যায় না। এটা ওয়েস্টার্নরা ঠিকই বুঝতে পারে। অর্থনৈতিক ব্যবস্থা, বিদেশে ইনভেস্টমেন্ট হবে, বাংলাদেশে যা ঘটেছে লুট, তারা চাঁদাবাজি, তারা ইনভেস্ট করবে না। তাহলে বাংলাদেশের ভবিষ্যৎটা কি? ইউনুসের নেতৃত্বে, আমি শেষ করছি, ইউনুসের নেতৃত্বে সে সরকার প্রধানই থাকুক আর রাষ্ট্রপতি থাকুক, যতদিন সে ক্ষমতায় আছে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। জি, আমি একদম শেষ পর্যায়ে আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই। একজন বিএনপি নেতা গতকালকে আমরা দেখলাম, এর আগে পরেও তারা বিভিন্ন সময় এই প্রশ্নটি তুলেছেন যে এই সরকার মূলত এখন এমন একটি পর্যায়ে আসছে যে তারা মূলত চাচ্ছে আবার ভিন্ন ফরম্যাটে -2 ফর্মুলা কার্যকর করার জন্য যত রকম চেষ্টা করছে ডক্টর ইউনূস। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? এখন -2 হিসেবে বিএনপি কি বলতে চায়? এটা হলো কি, আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি। -2 মানে এটা 9/11 চেষ্টা করা হয়েছিল, এই ইউনূস সরকার এসেই সেটার চেষ্টা করেছিল। আপনি লক্ষ্য করেন, এসে আওয়ামী লীগকে কি বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, ছাত্রলীগ ব্যান করলো, আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করলো। তারপরে প্রথম দিকে বিএনপির সাথে সম্পর্ক খুবই খারাপ ছিল। আমি একটু আগে আলোচনা করলাম যে যখন ইউনূস, তখন তাদের এটাই ছিল -2 ফর্মুলা, যে বিএনপির কে তারেক যে একজন সাজাপ্রাপ্ত খুনের আসামি, সে বাংলাদেশ থেকে বাইরে গিয়েছিল মুচলেখা দিয়ে যে আর রাজনীতিতে ফিরবে না, বাংলাদেশে ফিরবে না। কাজেই এই সরকার খুব নিশ্চিত ছিল যে বিএনপি তো মাইনাস হয়ে আছে, কারণ তাদের যে চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ মানুষ, সে রাজনীতিক অলমোস্ট রিটায়ার, আর তারেক জিয়া বাংলাদেশে আসতে পারবে না। কাজে এটা তো মাইনাস হয়ে আছে, অটো এক্সিট যাকে বলা হয়। আর আওয়ামী লীগকে বাদ দিলে তারা ইজিলি তারা -2 ফর্মুলা এক্সিকিউট করতে পারবে, সেইভাবে আগাচ্ছিল। কিন্তু যখন আমি আগে বলছিলাম, যখন দেখলো যে তাদের সাপোর্ট কমে যাচ্ছে এবং সেনাবাহিনীর ফ্লিপ ফ্লপ, একবার বলে তারা এই সরকারের পক্ষে, আবার বলে তারা এই সরকারের বিরুদ্ধে, তো এই সমস্ত কারণে তারা এখন বিএনপির সাথে একটা লোক দেখানো আতাত করেছে। কিন্তু আপনি লক্ষ্য করেন, 8.5 কোটি টাকা খরচ করে লন্ডনে গিয়ে ইউনূসের কি বলে, ইউনূস তারেক জিয়ার সাথে মিটিং করে একটা MOU সাইন করলো যে তারেক জিয়া প্রধানমন্ত্রী, সে হলো রাষ্ট্রপতি। বাংলাদেশে এসেই কি করলো, তার আইন মন্ত্রণালয় তারেক জিয়ার মামলার সব উড্ড করে নিল। কিন্তু তার কয়েকদিন পরে আবার এই সরকারই সেই রায়ের বিরুদ্ধে, কোর্টে সেই রায়ের বিরুদ্ধে মামলা করেছে, যেটার হিয়ারিং হবে সেপ্টেম্বরের 4 তারিখে। তার মানে কি, যে তারা যে বিএনপির যে নেতাই মন্তব্যটা করেছে তার মাথায় হয়তো কিছু ঘিলু আছে, অন্যদের বোধহয় সেটা নাই। সে বুঝতে পেরেছে যে এই মামলাটা করার উদ্দেশ্য কি, অর্থাৎ তারেক জিয়াকেও তারা ঢুকতে দিবে না, এটা টেকনিক্যাল কারণ দেখিয়ে করবে। তার মানে কি পরিস্থিতি দাঁড়াবে, -2 ফর্মুলা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, তারেক জিয়া মাইনাস, বিএনপির কোনো অস্তিত্ব নাই। তখন এই ইউনূস তাদের এই জামাত, শিবির, এনসিপি এদেরকে নিয়ে আরো কোনো একটা ষড়যন্ত্র পাকে। কারণ ইউনূস তো ক্ষমতায় এসে একটার পর একটা ষড়যন্ত্র করেছে। আপনার সাথে আমি
বারবার বলেছি, মিথ্যা কথা বলছে। সে বলে এক কথা, করে আরেকটা। তো সেই জন্য -2 ফর্মুলা ইউনূসের মাথায় রয়েছে, সুযোগ পালে সে করে। অর্থাৎ ক্ষমতায় থাকার জন্য সে যে কোনো ষড়যন্ত্র সে করবে, যে কোনো কাজ করবে। সে ধরেন আমেরিকার কাছে সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করেছে, এখন সে তারেক জিয়াকেও দেশে প্রবেশের একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কিংবা পরে দেখবেন, আপনারা দেখলেন আমার সঙ্গে কথা বলছিলেন যুক্তরাষ্ট্র থেকে ডক্টর নুরুন নবী, বীর মুক্তিযোদ্ধা ও উচ্চ পদকপ্রাপ্ত লেখক। তিনি যে কথাগুলো বললেন, আমরা শুরু করেছিলাম রাষ্ট্রপতিকে অপসারণে সেনাবাহিনীর সহযোগিতা করবে কিনা, সেভাবে করতে কেন করবে, বিএনপির অবস্থান কি থাকবে, জামাতের অবস্থান কি থাকবে, আওয়ামী লীগের অবস্থান কি থাকবে, বিশদ কিছু আলোচনা হলো। আপনারা শুনলে ডক্টর নুরুন নবীর কথার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাবেন, বিশ্লেষণ পাবেন।